দু ধরনের কাজ আমি করেছি। একটা হচ্ছে আগেই বললাম সংবাদ নজর নামে একটি পত্রিকা, আমি নিয়মিত ভ্রমণ কাহিনী লিখতাম। তো ভ্রমণ কাহিনী নিয়ে বিভিন্ন প্রকাশকের কাছ থেকে প্রস্তাব এসছে, তো সেটা নিয়ে ভাবনা চিন্তা করছি যে ভ্রমণ কাহিনী সংকলন একটা বার করা যায় কিনা। আরেকটা যেটা করেছিলাম আমি ভ্রমণ কাহিনী সংকলন, হ্যাঁ ভ্রমণ কাহিনী সংকলন নিয়ে একটা কথাবার্তা সেই অর্থে কিছু হয়নি, বিভিন্ন পাবলিশারের সাথে কথা চলছে আর কি। তো ভ্রমণ কাহিনী সংকলন নিয়ে একটা ভাবনা চিন্তা মাথায় রয়েছে। বৈশাখ শুরুর হঠাৎ বৃষ্টি মনে করায় শ্রাবণ ধারা, মনে পড়ে প্রথম দেখায় তোমার জন্য পাগল পাড়া। যেমনটা ঠিক তপ্ত দুপুর, কালবৈশাখী অবশেষে, অনাদায়ী ঋণের সুদে অকাল বর্ষা বসে বসে। তোমার জন্য আমার ষোলো, আমার ভাবনা, আমার যাপন। ভুবনডাঙায় হঠাৎ তুমি, শরীর জুড়ে জ্বরের কাঁপন। যেমনটা ঠিক বর্ষা শুরু, আবছা জানলা ঘষা কাচে, হৃদয় জুড়ে তোমার ছোঁয়ায় শেখবো আমায় অনল আঁচে। হোক না দেখা সঙ্গপনে, থাক না কিছু গভীর গোপন, গজল ডোবার ভোরের আলোয় তোমার আমার অবগাহন। বিরহ যে কঠিন বড়, অশ্রু জলে আঁখি ভাসে, তোমার আগমনের খবর মন জানালো পূর্বাভাসে। তুমি এলে দক্ষিণ হাওয়া, অশ্রু জলে খুশির ছোঁয়া, জীবনপুরের পথিক আমি, জীবন নদীর নৌকা বাওয়া। অসাধারণ লাগলো কবিতাটা। মানে এর মধ্যে ঋতুর অনেক কথা আছে। তো আজকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি বিশিষ্ট কবি লেখিকা শর্মিলা ভট্টাচার্য। তার কবিতা দিয়ে আমাদের আজকের গল্প আড্ডা জমে উঠবে। অনেক কথাই দিদিকে জিজ্ঞেস করবো। নমস্কার দিদি, কেমন আছেন বলুন? যেমন কাটছে আপনার লেখা, এবং এই বসন্ত উৎসব পেরিয়ে এলো, নারী দিবস পেরিয়ে এলো, অনেক কিছু পেরিয়ে অনেক কিছু লেখালেখি হয়ে গেছে। হ্যাঁ, কিছুটা তো চলছেই, নিজের শোতেও কিছুটা আমন্ত্রিত, লেখার উপরই তো আছি। আচ্ছা, তো আপনার এই লেখার অনুপ্রেরণা কবে থেকে? মানে আপনি কি প্রথম থেকেই লেখালেখির ভিতরে আছেন, না আপনি অন্য কোনো কিছু কোনো সময় যুক্ত ছিলেন তার সাথে? হ্যাঁ, কোনো সময় তো যুক্ত ছিলাম। এই লেখালেখির মানে বিষয়টা আমার শুরু হয়েছে স্কুল কলেজ লাইফ থেকে। স্কুল ম্যাগাজিনে নিয়মিত লিখতাম, তো সেখান থেকেই শুরু। আর মূলত আমার মা, উনি লেখিকা, উনিও লেখেন। তো অনুপ্রেরণা যদি বলো তাহলে আমার মার কাছ থেকেই পাওয়া। এবং আমি একটু স্কুলে পড়াতাম, কিছু সময় পড়িয়েছি, এখন পুরো সময় লেখালেখিতে নিয়োজিত। তো স্কুল জীবনে সেই ম্যাগাজিন বা সেগুলো কি সংগ্রহে আছে? সংগ্রহ মানে এই মুহূর্তে সামনে নেই, সংগ্রহে তো কিছু হয়তো তখন ম্যাগাজিনে বেরোতো। হ্যাঁ, তখন। তারপরে কলেজ আপনার মানে কিসের উপর পড়াশোনা হয়েছে? মানে আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু আপনি সাহিত্যে ভীষণভাবে অনুরাগী। তো আজকের সাহিত্য নিয়ে আপনি কি বলবেন? সাহিত্যর তো পরিকাঠামো বোধহয় অনেকটা বদলেছে, কারণ আমরা রবীন্দ্রনাথকে দেখেছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পরবর্তীকালে সুনীল গঙ্গোপাধ্যায়, সমস্ত বিশিষ্ট লেখক। তো আজকের সাহিত্যের প্রতি কি মানুষের ঝোঁক আছে, নাকি সবটাই এই অনলাইনে বই পড়ছি, বই কেনার তাগিদ কিরকম মনে হচ্ছে? বিষয়টা হচ্ছে যে আমাদের সময় যেটা ছিল যে আমরা একটা মানে আমাদের তো অন্য কোনো এন্টারটেনমেন্টের মাধ্যম ছিল না। আমরা মানে বিনোদন বলতে কিন্তু আমরা অনেকটাই বইয়ের উপর নির্ভরশীল ছিলাম, মানে গোগ্রাসে যাকে বলে বই পড়তাম। এখন কি হয়েছে, এখন বই পড়ার লোকজন কমে গেছে এমনটা বলবো না, মাধ্যমটা চেঞ্জ হয়েছে। এখন তো ডিজিটাল যুগ, স্বভাবতই ইবুক, অডিও বুক ইত্যাদি চলে এসছে, সকলেরই হাতে স্মার্টফোন। তো যারা পড়বার তারা ঠিকই পড়েন, কারণ প্রত্যেকটা বইমেলা তো এক
মানে একটা বইমেলা আছে আর পরের বইমেলায় ভিড় আরো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং এটা বলা যেতে পারে না যে বইমেলার সংখ্যাও বেড়ে যাচ্ছে। বইমেলার সংখ্যা আগে আমাদের ছোটবেলায় জেলা বইমেলাগুলি ছিল না, এখন জেলা বইমেলা, ইভেন পাড়ায় ছোটখাটো ক্লাবরাও অনেক সময় অর্গানাইজ করছে বইমেলা। সুতরাং বইমেলাটা শুধু কলকাতা পুস্তক মেলা এরকম, কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা এরকম কেন্দ্রিক থাকছে না, পুরোটাই অনেক স্ক্যাটার্ড, অনেক ছড়িয়ে পড়েছে। বই পড়ার প্রবণতা কমেছে বলবো না, হয়তো মানে ডিজিটালি একটা রূপান্তর প্রক্রিয়া চলছে, কিন্তু বই পড়ছে। এই প্রজন্ম সাহিত্যের প্রতি আকৃষ্ট। এখানে ওই একই কথা বলবো আমি, যে এই প্রজন্মের মধ্যেও বিভাজন নিশ্চয়ই রয়েছে। যারা সাহিত্য অনুরাগী তারা সাহিত্য অনুরাগী থাকছে, তবে হ্যাঁ কিছুটা তো মানে এখন তো বললাম তো বিনোদনের বিভিন্ন রকম মাধ্যম, স্মার্টফোন প্রত্যেকের হাতে, আর এখন মানুষ না খুব সব কিছুই খুব দ্রুততায় বিশ্বাসী, মানে খুব লম্বা লেখাপড়া ধৈর্যটাও মানুষের কমে আসছে, মানে সেই ধরনের এগুলি রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো, আমি একই কথা বলবো যে বই পড়ার ইচ্ছে বা প্রবণতা কিন্তু সেই অর্থে কিন্তু কমে যায়নি, বরঞ্চ বাড়ছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বরঞ্চ বাড়ছে। আচ্ছা, কবি, লেখক, সাহিত্যিক, প্রবন্ধকার, গদ্যকার অনেক বিভাজন আছে লেখার মধ্যে, তো আপনি কাকে বেশি প্রাধান্য দেন? দেখো, আমি মূলত মনে করি যিনি সৃজনে থাকেন তিনি লিখবেন, এবার তিনি সেই মানে নির্দিষ্ট সময় তিনি কিভাবে লিখবেন এটা তো যার যার ব্যক্তিগত চয়েস, তিনি প্রবন্ধ লিখবেন না কবিতা লিখবেন, কিন্তু আলটিমেটলি তিনি লিখবেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি আমার নিজের লেখার আমি সবচেয়ে বড় সমালোচক, কারণ আমি যাই লিখি না কেন আমি খুব ক্রিটিসাইজ করি নিজের লেখাটাকে, এবং আমি বিভিন্ন সময় বিভিন্ন কিছু লিখেছি। তবে স্বচ্ছন্দ একটা ব্যাপার আছে, অবশ্যই আছে, যেমন আমি মনে করি আমি কবিতাতে খুব স্বচ্ছন্দ, যেটা অন্য ক্ষেত্রে আমি লিখেছি। আমি যেমন ভ্রমণ কাহিনী, একটা সময় ছিল সংবাদ নজর নামে একটি পত্রিকায় আমি নিয়মিত ভ্রমণ কাহিনী লিখতাম। সেই ভ্রমণ কাহিনী লেখার অনুপ্রেরণা কোথায়? কি আপনি ঘুরতেও ভালোবাসেন নাকি সবটাই কিছুটা কল্পনা? ভালোবাসতাম, আর কি বলতো আমি অনেকটা ভ্রমণ সাহিত্য লিখতাম বলতে পারো, মানে খুব যে ইনফরমেটিভ তো অবশ্যই, ভ্রমণ কাহিনী ইনফরমেশন ছাড়া হয় না, তার সঙ্গে আমি ভ্রমণ সাহিত্যটাকে মানে একটু যদি বিস্তারিত বলেন, মানে কিরকম ইনফরমেশন থাকতো, তথ্য থাকতো? তথ্য দেখো একদম মানে ঠিক মতো ভ্রমণ কাহিনী যদি বলো, নিচে যেমন থাকে যে কিভাবে যাবেন, কোথায় থাকবেন ইত্যাদি সহকারে একটা পুরো ভ্রমণ কাহিনী হয় সেইভাবে, কিন্তু তার সঙ্গে যদি ব্যক্তিগত অভিজ্ঞতা, ব্যক্তিগত কারোর সাথে কনভারসেশন সেগুলি দিয়ে একটা গল্প আকারে যদি দেওয়া যায়, তাহলে আমি দেখেছি যে অনলি ইনফরমেটিভ যেটা, সেটা খুব একটা মানুষ মানে পড়ার ইচ্ছেটা খুব একটা থাকে না। আমি ব্যক্তিগতভাবে পাঠক হিসাবে আমার সেটা মনে হয়েছে। আমি বিভিন্ন রকম ভ্রমণ কাহিনী পড়েছি, মানে ভ্রমণ সাহিত্যের একসময় পোকা ছিলাম বলতে পারো। শঙ্কু মহারাজ থেকে শুরু করে সমস্ত লেটেস্ট যে ভ্রমণ, অমরেন্দ্র চক্রবর্তী ভ্রমণ ম্যাগাজিন, এগুলি আমি নিয়মিত গ্রাহক ছিলাম, পড়তাম। আমি নিজেও দেখেছি, আমি যখন পাঠক, আমি যখন লেখক নই, তখনও কিন্তু আমার ভ্রমণ সাহিত্য পড়তে ভালো লাগতো। মানে আমি যাবো এক জায়গায়, ভাবছি এক জায়গায়, সেটা নিয়ে শুধু ইনফরমেশন সেটা না করে কিছু কল্পনা, কিছু মিশিয়ে, সব কিছু মিশিয়ে যদি একটা কিছু দাঁড় করানো যায়, সেটা আমার মনে হয় অনেক বেশি মনোগ্রাহী এবং পাঠকের কাছে খুব দ্রুত পৌঁছায়। আপনার কবিতার ভেতরে মানে কোন বিষয়ের উপর কবিতা আপনি বেশি প্রকাশ করেছেন? আমার প্রেমের কবিতাই বেশি, খুব সহজ কথা এটা, মানে প্রেমের কবিতাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে জনপ্রিয় হয়েছে। আমিও হয়তো বা প্রথাগতভাবেই আমিও স্বচ্ছন্দ বেশি প্রেমের কবিতায়, তার মানে এই নয় যে আমি কোনো সমস্যা নিয়ে কখনো লিখিনি, বৃদ্ধাশ্রম নিয়ে লিখেছি, স্বাধীনতা দিবসের প্রাসঙ্গিকতা, নারী দিবস ইত্যাদি নিয়ে আমার কবিতা রয়েছে, ভাষা দিবস। প্রেমের বক্তব্যটা তো খুবই ভালো, কারণ আজকের যুগে দাঁড়িয়ে সত্যি কথা বলতে কি প্রেম ব্যাপারটা অনেকটা অভাব, সবার প্রতি প্রেম, শুধু মানবের প্রতি নয়, সেটা সবার এই কবিতার মধ্যে যেটা মানবতা বার্তা যেন পৌঁছে দেওয়া যায়, এটা হ্যাঁ এরকম একটা ভাবনা সবসময় থাকে। প্রেমটা তো সবার প্রতি, বাবার প্রতি, মায়ের প্রতি, সন্তানের প্রতি, বা স্বামী স্ত্রীর জন্য, ভাই বোন, সেই অভাববোধটা। তো এই ব্যাপার নিয়ে আপনি কি বলবেন? সামাজিক যে পরিকাঠামো কি পাল্টে গেছে, না কেন এরকম প্রেমের অভাব কেন এসছে? প্রেম তো একটা শান্তির জায়গা, মানে ভালো লাগার জায়গা, তো এই অভাববোধটা কেন হচ্ছে? এখন কি বলতো, এখন সত্যি কথা বলতে আমাদের ছোটবেলায় যে ধরনের সবকিছুর পরিকাঠামো, স্কুল থেকে শুরু করে বলো বা সামাজিক পরিকাঠামো, এখন তো একটা মানে র্যাপিড চেঞ্জ এসছে না, সব কিছুতে এখন ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়াতেই হবে, হ্যাঁ তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতেই হবে, হ্যাঁ এই যে কম্পিটিশন, একটা ইঁদুর দৌড়, র্যাট রেস চলছে চতুর্দিকে, এবং তার ইম্প্যাক্ট তো শিশু মনে পড়বে, এবং প্রত্যেকটা স্কুল
আমার নিজের মেয়ে আছে, আমি নিজেও দেখেছি যে কি পরিমাণ মানে কম্পিটিশনের মধ্যে দিয়ে ওদের মানে যেতে হয়। ফলে শৈশবটা ওদের অনেকটা, আমাদের শৈশবে কিন্তু আমরা মাঠে গিয়ে বিকেলে খেলতাম, সেই সময়টা এখন এরা পায় না। ফলত এদের কাছে কি আমরা খুব বেশি আশা করতে পারি যে মানে সবসময় যে নতুন প্রজন্মকে দোষ দেবো, এটা ভাবা আমার দিক থেকে মনে হয় ঠিক নয়। কারণ আমরা যে অ্যাম্বিয়েন্স পেয়েছি, আমরা যে পরিবেশ পরিকাঠামোর মধ্যে দিয়ে বড় হয়েছি, এরা কিন্তু সেটা পাচ্ছে না। এদের মধ্যে অনেক কম্পিটিশন চলে এসছে, স্কুলের পড়ার চাপ অনেকাংশে বেড়ে গেছে, খেলার সময় প্রায় নেই বললেই চলে। আর প্রত্যেকের জীবনে বিশাল বিশাল হতে হবে, এরকম একটা চাপ বাবা মা তৈরি করে রাখছে। সবাইকেই ডাক্তার, বিশিষ্ট হতে হবে, এই চাপটা আমাদের ছোটবেলায় সেইভাবে ছিল না। ফলে আমাদের সাহিত্যের প্রতি, সাহিত্য মানে তো মানবতা, সাহিত্যের বার্তা মানে মানবতার বার্তা পৌঁছে দেওয়া। সুতরাং এই জায়গাটা আমার মনে হয় যে আমাদের সময় আমাদের স্কোপটা, সুযোগটা বেশি ছিল, যার জন্য আমরা চর্চা করতে পেরেছি, সাহিত্য চর্চা। আমি প্রথমেই বললাম আমার বক্তব্যের শুরুতে যে আমরা গোগ্রাসে বই পড়তাম, মানে ভালো কিছু খাওয়ার মতোই। তো তখন তো আমাদের স্মার্টফোন হাতে ছিল না, আমরা অন্য কিছু দেখতে, ফেসবুক ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, এসব কিছু মাধ্যমে ছিল না। সুতরাং অনেক বেশি আমরা এনজয় করেছি শৈশবটাকে, এবং আমরা সাহিত্য অনুরাগী হয়তো বা কিছুটা বেশি হয়ে উঠেছি। এবার সাহিত্য অনুরাগী হয়ে আপনার অনুপ্রেরণা বললেন আমার মা, তার থেকে তো আপনি যদি এখন ভালো একটা মানে সাহিত্যিক হয়ে ওঠার পেছনে বা কবি হয়ে ওঠার পেছনে আপনার কখনো কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে? দেখো, প্রথমেই তোমার প্রশ্নটাকে একটু সংশোধন করি। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে আমি এমন একটা জায়গায় পৌঁছেছি যে খুব বড় সাহিত্যিক বা কিছু। তো আই এম ট্রাইং, আমি চেষ্টা করছি ভালো কিছু করার। আর আমি চ্যালেঞ্জ বা এগুলি নিয়ে না খুব বেশি ভাবি তো নেই, আমি শুধু ভাবি আমার কাজটা করে যেতে হবে, আর কাজটা কতটা নিখুঁতভাবে করা যায়। কে কি বললো না বললো, কি চ্যালেঞ্জ আসলে, এগুলি আমি খুব একটা গায়ে মাখি না। তো ঠিক আছে, আমি কাজ করে যাই, এবং আমার কাজটা আমি অনেকবার দেখি, মানে ক্রিটিসাইজ করি যে ঠিকঠাক করলাম কিনা। আমি একটা খবর জানি যে কিছুদিন আগে বোধহয় আপনাকে প্রসার ভারতী থেকে কোনো একটা কিছুর জন্য ডেকেছিল। হ্যাঁ, আমি 2023-এ আমার একটা অনুগল্প তোমার হয়েছে, অনুগল্প প্রতিযোগিতায় আমি পুরস্কৃত হয়েছি। ওটা সরকারিভাবে পাওয়া প্রথম পুরস্কার। আর এর পরবর্তী সময়ে আমার লেখা কবিতা পাঠ করেছেন আকাশবাণী মহিলা মহলে। সম্প্রতি আমি একটি আমাকে ডাকা হয়েছিল, ওখানে আমি স্টুডিওতে গিয়ে কবিতা পাঠ করেছি, স্বরচিত কবিতা পাঠ করেছি। অসম্ভব ভালো অভিজ্ঞতা, নিঃসন্দেহে ভালো অভিজ্ঞতা। আপনি বললেন আপনি ভ্রমণের ওপর সাহিত্য লিখেছেন, মানে কোথাও ঘুরতে গেছেন বলে তার উপর লেখা। সেই ঘোরাটা বিভিন্ন জায়গায় হয়েছে, কোনো সমুদ্র তীর হয়েছে, জঙ্গল হয়েছে, বিদেশেও গেছেন। সেরকম কোনো অভিজ্ঞতা আছে যেটা অভিজ্ঞতাকে ভাবতে ভাবতে এসেছেন, তখন সেটা আপনার তুলিতে, আপনার কলমে ফুটে উঠেছে? সেটা সমাজের কোনো চলতে ফিরতে কোনো কিছু দেখেছেন, বা কোনো অন্যরকম যেটা মানে ঠিক মতন কোনো অভিজ্ঞতা নয় কিন্তু একটা কোনো অনুভূতি হয়েছিল, সেরকম কি কিছু মনে পড়ছে? আমি দেশে বিদেশে মোটামুটি বেশ কিছু জায়গা ঘুরেছি, ভ্রমণ করেছি, এবং সেটাই আমার কলমে চলে এসছে। তো এমনিতে ব্যক্তিগতভাবে তুমি একটা অভিজ্ঞতা শেয়ার করতে বললে, সেই প্রসঙ্গে মনে পড়ছে যে আমি একটু নাস্তিক প্রকৃতির, মানে আমি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ভৌতিক কিছু এ সময় বিশ্বাস করি না সাধারণভাবে। তো একটু সাহসী বলতে পারো। তো একবার আমাদের পশ্চিমবঙ্গেরই একটা জায়গায় গেছিলাম, সেখানে একটি গেস্ট হাউসে ছিলাম, আমার সঙ্গে আমার অন্যান্য ফ্যামিলি মেম্বাররাও ছিল। তো একটি ঘরে রাত্রিবেলা আমি আমার মেয়ে আর কি শুয়েছিলাম। তো বেশ রাত হয়ে গেছে, আলো টালো নিবানো হয়ে গেছে। তো ওখানে বেড ল্যাম্পগুলি না, মানে মেঝের নিচের দিকে ছিল আর কি, মানে উপরে যেরকম ল্যাম্প ওরকম না, মেঝের দিকে ছিল হালকা আলো। তো আমার হঠাৎ মনে হলো যে ওই ল্যাম্পের উপরে মানে কীভাবে বুঝাই, সাপের ফনার মতো কোনো একটা এরকম জাস্ট কিছু একটা ছায়া আসছে। আমি অনেকক্ষণ ধরে শুয়ে শুয়ে দেখছি ছায়াটা, মেয়েকে ডাকছি না, ও ঘুমাচ্ছে, ভয় পাবে। তো বেশ কিছুক্ষণ লক্ষ্য করলাম, এবারে আমি উঠলাম,
ওটার সঙ্গে সঙ্গে ছায়া নেই। এবার আমি উঠে গিয়ে আমাদের মানে ঘরটার সামনে একটা ব্যালকনি ছিল, ব্যালকনিতে গেলাম যে কোনো ছায়া এসে বাইরে থেকে কিছু লাইটের উপর কোনো এফেক্ট করছে কিনা। আর যখন শুয়েছি তখন তো কোনো ছায়া টায়া দেখিনি। এবারে আমার ঘুম আসছে না, মাঝরাতে এরকম দেখছি। তো ন্যাচারালি তখন একটু অস্বস্তি লাগছিল যে কোথা থেকে ছায়াটা আসলো বা কি, এরকম সাপের ফনার মতো। তো ঘরেও লাইটটা হালকা করে জানলাম যে কিছু দেখা যায় কিনা, সেভাবে কিছু দেখলে নজরে পড়লো না। তারপরে শুলাম, শোয়ার পরে দুবার এরকম দরজায় নক হয়েছে। ভয়ে আমি আর খুলিনি, হয়তো বিরাট কোনো ঘটনা নয় এটা, ছায়াটা কোথা থেকে আসলো সেটা আজও প্রশ্ন। তো এরকম মানে দরজায় দুবার নক করা হয়েছিল আমাকে। এখন নকটা তো মানুষ দ্বারা হতেই পারে, কিন্তু যেহেতু তার আগে ওই ছায়া সংক্রান্ত ঘটনা ঘটেছে, তো আমি ন্যাচারালি একটু ভীত হয়েই ছিলাম। তো এটাই আর কি, মানে সেরকম ঘুরতে গেলে মানুষের অনেক রকমের অনেক জায়গায় অনেক অভিজ্ঞতাই হয়। তো আর এটা মানে অস্বস্তিকর অনুভূতি, মানে ঘরটার মধ্যে না, আমি তোমাকে ঠিক এই মুহূর্তে যে ওই পরিস্থিতিতে না থাকবে ঠিক ফিল করা যাবে না, একটা কিরকম ভারী হয়ে যায়। মেবি এটা আমার সেই সময় নার্ভ ফেল করেছিল, তার জন্য মনে হতে পারে। একটা শ্বাসের অসুবিধা, মানে এরকম একটা একটা অস্বস্তিকর একটা ফিলিংস। তো আমি সেটাকে আর মানে যতটা সম্ভব ইগনোর করার চেষ্টা করলাম, ঘুমিয়ে পড়লাম। তো আমাদের 2 দিন থাকার কথা ছিল, আমি রুমটা চেঞ্জ করে নিয়েছিলাম, আমি আর নেইনি। এটাই আর কি, মানে একটা অভিজ্ঞতা হয়েছিল। অস্বস্তিকর এটা কেন হয়েছিল না সেটার ব্যাখ্যা এরকম অভিজ্ঞতা। আপনি বিদেশেও গেছেন? সিঙ্গাপুর গেছি। আচ্ছা আচ্ছা, ওখানের মানে কিরকম পরিবেশ বা কিরকম, সেটা নিয়ে কখনো মনে হয়নি যে সাহিত্যের কোথাও ভ্রমণ বলে বলবো না, তাদের সামাজিক যে পরিকাঠামো বা তাদের পরিবেশ সংক্রান্ত, কবি লেখিকার কলমে তো এগুলি উঠে আসে, তো সেটাই জিজ্ঞেস করছি। সিঙ্গাপুরে যেটা আমার প্রথম এবং প্রধান কথা মনে হয়েছে যে অসম্ভব কর্মঠু সবাই, এবং মানে একটা অস্বাভাবিক লেভেলে ওরা কাজ করে ওখানে। মানে একদম মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং, ওখানে কোনো মানে যে কোনো শপিং মল বা যে কোনো শপে ওদের এল সাইজের উপরে কোনো জামা নেই। মানে ম্যাক্সিমাম এল অবধি মানে ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে অ্যাভেলেবিলিটি, মানে এল খুঁজে কষ্ট করে খুঁজতে হয়। মানে এরকমই ওদের লেডিস অ্যান্ড জেন্টস প্রত্যেকেরই শারীরিক গঠনটা এরকমই হয়। মানে ওখানে এক্সেল বা ডাবল এক্সেলের কোনো গল্পই নেই, মানে আমি অন্তত দেখিনি। আমি মানে এতটাই ওদের মানে আমি শুধু জাস্ট ওখানে যেতাম না, আমি ওই মানুষদের কোমরগুলি দেখতাম শুধু, মানে এত মানে আর প্রত্যেকে মানে নারী পুরুষ নির্বিশেষে এত কাজ করে যে কল্পনা করা যায় না। এই কাজের লেভেল এখানে আমাদের মানে কলকাতায় তো এই ধরনের কাজের লেভেল আমি অন্তত মানে খুব কম জনেরই দেখা যায়, নেই কি না নিশ্চয়ই আছে, কিন্তু ওখানে প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিওয়ান প্রচণ্ড কাজ করে। আর দ্রষ্টব্য স্থান যদি বলো, হ্যাঁ সিঙ্গাপুর বিদেশে গেছি, বিদেশের একটা ভাইব তো থাকবেই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে যে আমাদের ভারতবর্ষে প্রচুর কিছু রয়েছে। সি বিচ যদি ধরো, সিঙ্গাপুর সি বিচ আমার এমন মানে বিশাল আহামরি কিছু লাগেনি, ঠিকঠাক ঠিক আছে, কিন্তু মন্দারমণি, গোয়া, দীঘা, এখানে সি বিচ অনেক বেশি ভাস্ট বা অনেক বেশি ইয়ে আছে। ওখানে কি বলো তো, মানে ম্যানমেড ব্যাপারটাই খুব বেশি। যেমন তোমার মানে একটা নাম কি মনে পড়ছে না, যাই হোক, মানে ওখানে বেশ কিছু জিনিসগুলি আছে তোমার, স্পটগুলির নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, প্রত্যেকটাই ম্যানমেড, মানে প্রাকৃতিক সৌন্দর্যের চাইতেও ওখানে ম্যানমেড ব্যাপারটাই বেশি। সেই অর্থে সুন্দর, সেইভাবে গুছিয়ে দেখতে গেলে সুন্দর, কিন্তু ওভারঅল ঠিক আছে। কিন্তু ভারতবর্ষ যদি মানে আমরা ঠিক মতো ভারতবর্ষটাকে ভ্রমণ করতে পারি, বা ভ্রমণ করতে পারি, তাহলে অনেক মানে ভারতবর্ষে প্রচুর কিছু দেখার আছে, প্রচুর কিছু সভ্যতা বা কালচারের মধ্যে তো একটা ডিফারেন্স আছে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন, ভারতীয় কালচার কি সত্যি যে প্রাচ্যের কালচার, সিঙ্গাপুরও প্রাচ্যে পড়ছে, তো সাহিত্যিক হিসাবে আপনি এই মানে সৃজনশীলতাকে কিভাবে দেখবেন? দেখো, সিঙ্গাপুরে আমি তো মানে কয়েকটা দিন ছিলাম। সিঙ্গাপুরে তো আমি মানে হোল সিঙ্গাপুরের কালচারকে ইনভেন্ট করতে গেলে এখন যদি কিছু মন্তব্য করি সেটা একটা মানে সাংঘাতিক কথা হয়ে যাবে। নিশ্চয়ই কালচারাল সাইড ওখানেও রয়েছে, সেটা তো অতটা ইনভেন্ট করার মতো আমার সময় ছিল না। তবে আমার ওই একটা কথাই বললাম, আমি জানি না নিশ্চয়ই এখানেও হ্যাঁ লাইট অ্যান্ড সাউন্ড একটা দেখেছিলাম তোমার, ওই সমুদ্রের উপর একটা লাইটের উপর একটা শো, তখন ওখানে প্রচুর নাচ গান সহকারে একটা সমুদ্রের উপর প্রেজেন্টেশন ছিল। সমুদ্রের উপর পুরো একটা স্টেজ তৈরি করে পুরো পারফর্ম করা হয়েছিল।
কালচারাল অ্যাক্টিভিটি তো অবশ্যই আছে, তবে কম্প্যারিজন করতে গেলে কে বেটার কে কি এতটা দেখার মতো অতটা সময় তো ছিলাম না। একটা দেশে গিয়ে তার কালচার বুঝতে গেলে তো যে সময়টা দিতে হয়, একটা ভ্রমণকারী কতটা এরকম সময় কোনো থাকে। ইচ্ছা আছে যে আমি যখন লিখছি তো একটু দেশ ঘুরি, দেশ দেখি, বা নিজের দেশে অনেক জায়গায় গিয়ে সেগুলো আমার কলমে উঠে আসুক, এরকম কোনো ভাবনা কখনো হয়েছে? তাই তো এসেছে। আমি তো ভ্রমণ কাহিনী লিখতাম, আমি যে হিমাচলে গেছি, তোমার ইউপিতে গেছি, উত্তরাখণ্ড গেছি, যেগুলি সবটাই আমার ভ্রমণ কাহিনী হিসাবে। ভাইজাগ গেছি, মানে দেশের অনেক জায়গায় গেছি আমি। তো ইভেন সিঙ্গাপুরে আমার লেখালেখি, আপনি ভ্রমণ তো কাহিনী। সংসারী মানুষ, তো সংসার সামনে লেখালেখি করেন এবং আপনার বইও বার হয়েছে, আমি জানি বইমেলাতে বই হ্যাঁ, বেরিয়েছে। দুটো বই বার হয়েছে। হ্যাঁ, দুটো বই বার পত্রভারতী হয়েছে। প্রকাশনী থেকে দুটো বই বার হয়েছে। তো সেই লেখালেখির এত সময় ঠিক কোন সময়, মানে কখন হয়? সারাদিন চলাফেরার মধ্যে লেখালেখি হচ্ছে, না আপনার কোনো নির্দিষ্ট টাইম থাকছে? আসলে সেই বাংলার একটা প্রবাদ আছে না, যে রাধে সে চুলো বাঁধে, সময়টা বার করে নিতে হয়। তুমি নিজেও কাজের জগতের মানুষ, তুমি জানো যে কীভাবে সময় বার করতে হয়। সময় কেউ দেয় না গো, এসব স্পেস কেউ দেয় না, আমরা আমাদের মতো করেই বার করি। তবে হ্যাঁ, আমি যেমন রাত্রিটা প্রেফার করি, কারণ রাত্রিটা আমাকে ডিস্টার্ব করার কেউ থাকে না। তো চেষ্টা করি আমি রাত্রিবেলাটায়, মানে যেটুকু ঘাটতি সময়ের সারাদিন সংসার সামলে রাত্রিবেলা লেখার চেষ্টা করি আমি। যে 21শে ফেব্রুয়ারি আমরা ভাষা দিবস পেরিয়ে এলাম, তো 21শে ফেব্রুয়ারির উদযাপনের কারণটা আমরা সবাই জানি যে বাংলা ভাষাকে নিয়ে বাংলাদেশে যে দিন গেছে, যে রক্তক্ষয়ীভাবে বাংলা ভাষা এসছে। তো আপনার মনে হয় কি যে বাংলা ভাষার খুব ভালোভাবে প্রতিষ্ঠা পাচ্ছে, বা 21শে ফেব্রুয়ারির ভালো প্রাসঙ্গিকতা আছে? কারণ একটু আগে আপনি বললেন সবার একটা টেন্ডেন্সি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো, মানে বাঙালিদের ভেতরে সেই জায়গা থেকে কবিতাও পেয়েছি, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। আমরা সেটা পেয়েছি। তো সেই 21শে ফেব্রুয়ারি নিয়ে আপনি কি বলবেন? 21শে ফেব্রুয়ারি উদযাপনের প্রাসঙ্গিকতা তো আছেই, কারণ আমরা তো হেরে যেতে পারি না। কেউ, আমার ছেলে মেয়ে বাংলা পড়তে চাইছে না, আমার ছেলে মেয়ে বাংলায় ভাবতে চাইছে না, সেটা থেকে যদি আমরা সেটাকেই মেনে নিই, তাহলে তো আমরা হারিয়ে যাব। আমাদের নিজেদের অস্তিত্বে বাংলা ভাষা হারিয়ে যাবো না, আমাদের নিজেদেরকে হারিয়ে ফেলা। তো সেখানে সেই জায়গাটায় দাঁড়িয়ে 21শে ফেব্রুয়ারির অবশ্যই প্রাসঙ্গিকতা আছে, কারণ 21শে ফেব্রুয়ারির মাধ্যমে একটা বার্তা আমরা পৌঁছে দিই। 21শে ফেব্রুয়ারি উদযাপন তো একটা নির্দিষ্ট দিন, কিন্তু বাংলা ভাষার উদযাপন তো আমরা সারা বছর করি, আমরা লিখি, আমরা যে কোনো দিবসেরই উদযাপন একটা দিন হিসাবে তাকে উদ্বুদ্ধ করা হয়, কিন্তু সেটা তো আমরা সারা বছরই চর্চা করে চলি। সুতরাং প্রাসঙ্গিকতা এই অর্থে যে উদযাপনের মধ্যে দিয়ে অন্তত দিনটাকে স্মরণ করা, যে না, আমাদেরও বাংলার জন্য কিছু করার আছে, বা বাংলা ভাষার থেকে আমাদের এখনো কিছু পাওয়ার আছে, এবং এটা দেখুক, এটা আমাদের আগামী প্রজন্ম দেখুক যে আমরা বাংলা ভাষাকে নিয়ে কি পরিমাণ মাতামাতি করতে পারি এখনো, এবং কি পরিমাণ উৎসাহিত হতে পারি। সংগঠনও তৈরি হয়েছে বাংলা ভাষাকে নিয়ে, বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যে ভাষাগুলো, মানে যতদূর বাংলা ভাষা, এরকম অনেক সংগঠন। তবু আমি মনে করি যে পশ্চিমবঙ্গে বাংলা ভাষা চর্চা বেশি হয়। দেখো, বাংলাদেশে আমরা যেটা আমি ফিল করি যে দোকান থেকে শুরু করে সব কিছু সাইনবোর্ড বাংলা, আমরা কিন্তু সেই জায়গাটা এখন আসতে পারি। মানে আমি মনে করি বাংলাদেশে যেভাবে বাংলাটাকে ওরা ভালোবাসছে, বা যেভাবে বাংলা ভাষাটাকে ওরা পালন করতে পারছে, বাংলা ভাষার উদযাপন করতে পারছে, আমরা কি ততটাই পেরেছি? আমরা তো সাইনবোর্ড চেঞ্জ করতে পারিনি। বাংলাদেশে যাও, তুমি সমস্ত সাইনবোর্ড দেখবে বাংলা ভাষায় লেখা। তো এটা আমার মনে হয় সেই জায়গাটায় আমাদের একটু পিছিয়ে পড়া। তবুও আমরা চেষ্টা করছি, আমরা সবাই মিলে চেষ্টা করছি, বাংলা ভাষার চর্চা তো চলছে। আচ্ছা, কিছুদিন আগে নারী দিবসও গেল, তা নারী দিবসের কি আলাদা করে কোনো প্রাসঙ্গিকতা আছে, নাকি সেক্ষেত্রে অনেকেই একটা লড়াইয়ের মতন করে বলে তাহলে কেন পুরুষ দিবস হবে না? তো আপনার কি মনে হয় আমরা নারীরা কি সত্যি খুব অবলা, অবহেলিত, তার জন্যই আমরা দিবস করে আমাদের প্রতিষ্ঠা পেতে চেয়েছি, না এর প্রাসঙ্গিকতা আছে? না, কিছুটা তো একটা সময়, এখন হয়তো অবস্থার কিছুটা হলে পরিবর্তন হয়েছে। অবহেলিত লিঙ্গ সাম্যের অভাব, এগুলি তো দেখে এসেছি আমরা, এখনও চলছে, সেটা থেকে আমরা সম্পূর্ণভাবে মুক্ত হতে পারিনি। সুতরাং যেটা ভাষা দিবসের ক্ষেত্রে, নারী দিবসের ক্ষেত্রে একই কথা আমি বলবো, যে দিবস পালনের উপযোগিতা দিবসটাকে স্মরণ করা, কিন্তু সেই ব্যাপারটাকে টেনে নিয়ে যেতে হবে সারা বছর, প্রত্যেকটা দিনই নারী দিবস হওয়া উচিত। কারণ আর পুরুষ দিবস যেটা বলছো, কারণ পুরুষ দিবসেরও সম অর্থে আমি মনে করি প্রাসঙ্গিকতা আছে, কারণ নারী পুরুষ মিলেই যৌথভাবে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা তৈরি হতে পারে। সুতরাং পুরুষরা, অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় যে পুরুষরা অবহেলিত, পুরুষরা টর্চার্ড, এটাও দেখা গেছে। সুতরাং নারী দিবস, পুরুষ দিবস, উভয় দিবসেরই
প্রয়োজনীয়তা আছে লিঙ্গ সাম্যর ক্ষেত্রে একটা সুষ্ঠু সমাজ গঠনের লক্ষ্যে, এবং এই দিনগুলি আমার মনে হয় সারা বছরই আমাদের মানে দিন হিসাবে একদিন উদযাপন হোক, কিন্তু সারা বছরই এটা আমাদের মাথায় থেকে যাওয়া উচিত যে একটা সুষ্ঠু সমাজ, সুষ্ঠু পরিকাঠামো গড়ার লক্ষ্যে যেন আমরা প্রত্যেকের মর্যাদা দিতে পারি। তো আপনার প্রিয় সাহিত্যিক কারা? প্রিয় সাহিত্যিক বলতে তোমার আমার প্রথম নাম যেটাই প্রথমেই মনে পড়ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কারণ এতবার আমি পড়েছি ওনাকে, ওনার সমস্ত কিছু, এবং এত কাছাকাছি পৌঁছে গেছে আমার মনের। ওই যে বললাম ছোটোবেলায় তো গ্রোগ্রাসে বই পড়তাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সমগ্র বোধহয় কতবার যে পড়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে পরেই নাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তুমি এখনকার লেখকদের যদি বলো, আমার এগুলি হচ্ছে আমার আগের এখনকার লেখকদের মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায়, সম্রাট মজুমদার, আর ভ্রমণ কাহিনী শঙ্কু মহারাজ, কবিতা শ্রীজাত। আচ্ছা, তো আমি যদি সাহিত্যের সেই শুরু থেকে কথা বলি, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই রবীন্দ্রনাথের সাথে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সব সাহিত্য নিশ্চয়ই আপনার পড়া আছে। সেই কোনো উপন্যাস আপনি একটু মানে মনে পড়ছে যেখানে কোনো একটা সমাজের কোনো চিত্রকে তুলে ধরেছে, লিঙ্ক হয়েছে? অনেক সময় আমরা রবীন্দ্রনাথকে যুগোত্তীর্ণ বলি, তো এই বিষয়ে আপনি কি বলবেন? আপনি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক কিছুই পড়েছেন, তো ধরে নিতে পারে এনারা আপনার কাছে খুব প্রিয়, তো কখনো আপনার কলমকে প্রভাবিত করছে? হয়তো কিছুটা, কারণ বিশেষ করে কবিতা যদি বলো, আমি তুমি দুজনের নাম বলে, কবিতার ক্ষেত্রে তো শ্রীজাতের কবিতা আমার ভীষণভাবে প্রভাবিত করে। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো প্রকৃতির কবি, উনি কাজে প্রকৃতির বর্ণনা যেখানে, সেটা কিছুটা আমার লেখাতে তো অবশ্যই প্রভাবিত করে। আর শরদিন্দু তো বিভিন্ন ধারায় লিখেছেন, মানে শরদিন্দুর তোমার ব্যোমকেশ একটা দিক, ব্যোমকেশ সমগ্র, তো সেখানে রহস্য রোমাঞ্চ লেখাও আমি ছোটদের লেখার মধ্যে লিখেছি, সেগুলি বিভিন্ন ম্যাগাজিনে পাবলিশ হয়েছে। তো সেই ম্যাগাজিনেও আপনার লেখা যায়? প্রসাদ, তোমার অন্য তোমার স্টেটসম্যান বর্তমানে এইগুলোতে গেছেন। আচ্ছা, এছাড়া আপনার বই বেরিয়েছে, আপনি একটু বইগুলো আমাদের সামনে একটু দেখাবেন, দর্শকদের দেখাবেন কি কি বই বেরিয়েছে? আমার প্রথম কবিতা সংকলন পত্রভারতী থেকে বেরিয়েছে, এপিটাফে বাচক প্রেম। আচ্ছা, এটা পত্রভারতী প্রকাশনা থেকে বেরিয়েছে। এটার ভূমিকা লিখেছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, আমাদের গিল্ড সভাপতি। আপনার এই কবিতা নিয়ে কোনো বাচিক শিল্পী কবিতা বলেছে বা এটা অনেকে বলেছে সে সম্পর্কে? হ্যাঁ, এটা হচ্ছে আমার দ্বিতীয় কবিতা সংকলন, এই বছর বইমেলায় বার হয়েছে। আচ্ছা, অগোছালো মনোলগ, এটিও পত্রভারতী থেকে বার হয়েছে। এটার ভূমিকা লিখেছেন চুমকি চট্টোপাধ্যায়। আচ্ছা, তো এই দুটো গল্প মানে দুটো বই যে বেরিয়েছে তার সারাংশ কি প্রেম নিয়ে? মূলত প্রেম, কিন্তু এখানে অন্যান্য কবিতাও রয়েছে। তো কোন কবিতাগুলো এখানে খুব জনপ্রিয় হয়েছে, যে বাচিক শিল্পীর কণ্ঠে গেছে বা কেউ? প্রথম কবিতা সংকলনতে বেশ কিছু কবিতা আকাশবাণীর অ্যানাউন্সাররা পড়েছেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্যামল দত্ত উনি পাঠ করেছেন, আরও এমনি তোমার ইউটিউবেও অনেকে পাঠ করেছেন, এগুলি করেছেন। আর ওই অগোছালো মনোলগ থেকেও অনেক সময় অনেক বাচিক শিল্পী বিভিন্ন প্ল্যাটফর্মে পাঠ করেছেন। তো এখন আপনার কি লেখা এখন চলছে, মানে বর্তমানে কি আপনি কিছু নিয়ে লিখছেন? লেখা তো চলছে, লেখা তো থামতে পারে না, সৃজনশীল মানুষ যে কেউ সে লিখতেই থাকবে। হ্যাঁ, আগে যেটা হতো, আগে র্যান্ডাম লিখতাম, ফেসবুকে পোস্ট করতাম, এখন অনেকটাই আমন্ত্রিত হয়ে গেছে, অনেকটাই সেগুলির জন্য হয়তো আমার ডাইরেক্ট সরাসরি ফেসবুকে যে পোস্ট করতে হবে সেটা হয়তো কিছুটা কমে গেছে। এখন আপনার যেটা নিয়ে চলছে সেই লেখার মানে প্রসঙ্গ কি? এই গতকাল জমা দিলাম 19শে মে নিয়ে একটি লেখা, ওটাও আমন্ত্রিত ছিল ওখানে। তো এরকম এই মুহূর্তে তো চলছে, মানে আরও কিছু লেখা জমা দেওয়ার রয়েছে, সেগুলি বিষয় উন্মুক্ত। আগামী দিনে আপনি কোনো কিছু নিয়ে আপনার পরিকল্পনা আছে, মানে কিরকম কাজ করছেন বা কি কাজ করতে চাইছেন? কবিতা তো আমি লিখবই, কবিতা আমার মানে প্রায়োরিটি, আমি লিখেই যাই মানে কবিতা। সুতরাং তৃতীয় কবিতা সংকলনের একটা পরিকল্পনা তো আছেই। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমি দু ধরনের কাজ আমি করেছি। একটা হচ্ছে আগেই বললাম, সংবাদ নজর নামে একটি পত্রিকা, আমি নিয়মিত ভ্রমণ কাহিনী লিখতাম। তো ভ্রমণ কাহিনী নিয়ে বিভিন্ন প্রকাশকের কাছ থেকে প্রস্তাব এসছে, তো সেটা নিয়ে ভাবনা চিন্তা করছি যে ভ্রমণ কাহিনী সংকলন একটা বার করা যায় কিনা।
আরেকটা যেটা করেছিলাম আমি, ভ্রমণ কাহিনীর সংকলন বার করলেন। হ্যাঁ ভ্রমণকারী সংকলন নিয়ে একটা কথাবার্তা সেই অর্থে কিছু হয়নি, বিভিন্ন পাবলিশারের সাথে কথা চলছে আর কি। তো ভ্রমণকারী সংকলন নিয়ে একটা ভাবনা চিন্তা মাথায় রয়েছে। আর যেটা রয়েছে যে একটা সময় আমি ইউটিউবে কোনো একটি ইউটিউব চ্যানেলে আমি কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতাম। ওখানে বিভিন্ন সেগমেন্ট দেওয়া হতো আমাদেরকে, তো সেই সেগমেন্ট অনুযায়ী আমরা লিখতাম। তো ওখানে আমার একটা সেগমেন্ট খুব জনপ্রিয় হয়েছিল, সেটা হচ্ছে বিভিন্ন সেলিব্রিটির আনটোল্ড স্টোরি। হ্যাঁ, যেটা তোমার নেট খুঁজলে পাওয়া যাবে না, সেগুলি আমি বিভিন্ন ওটা রীতিমতো মানে পড়াশোনা করে কাজটা করতে হয়েছে। তো পুরোনো ম্যাগাজিন যেগুলি সবসময় নেটে সব তথ্য তো পাওয়া যায় না, তো ওই সেগমেন্টটা আমার খুব জনপ্রিয় হয়েছিল। ওটা আমি রাইটার মানে লিখতাম আর কি, ভয়েস ওভার আর্টিস্ট অন্য ছিল। তো ওটা নিয়ে যে একজনের সাথে কথা বলছিলাম, তো উনি ওটা নিয়ে খুব আগ্রহ প্রকাশ করেছিলেন, যে আনটোল্ড স্টোরি, বিভিন্ন সেলিব্রিটির আনটোল্ড স্টোরি, সেখানে অমর্ত্য সেন, শিবরাম চক্রবর্তী থেকে শুরু করে সবারই, যেগুলি খুব খুব সামনে আসছে না, সেটা নিয়ে একটা বই বার করা যায় কিনা, এটা একটা প্রাথমিকভাবে একটা পরিকল্পনা স্তরে রয়েছে। মানে ভাবনা চিন্তা, মানে এটা তো মানুষ অনেকেই আছে, অর্থনীতিবিদও আছে, সমাজতত্ত্ববিদও আছে, তাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে যেগুলি বিভিন্ন পত্রপত্রিকায়, ধরো আমি ফর এক্সাম্পল বলছি উত্তম কুমারের কিছু আনটোল্ড স্টোরি, সেটা আমি হয়তো নবকল্লোলের কোনো পুরনো সংখ্যায় দেখেছি, বহু পুরনো সংখ্যা, মানে যেই নবকল্লোলের পাতা হলুদ হয়ে গেছে এরকম টাইপের। তো এরকমগুলি আমি কালেক্ট করে সেগুলি আমি, এটা অবশ্যই তথ্য নির্ভর, সেটাকে কিছুটা হয়তো তথ্য তো আর বিকৃত করা যাবে না বা তথ্যকে এই করা যাবে না, সেটাকে সাহিত্যের ফর্মে দেওয়াটা আমার কাজ। আমি তথ্য পেয়েছি বই থেকে, সেটাকে হ্যাঁ সংকলন, সেটা করার একটা পরিকল্পনা খুব ভালো, ভবিষ্যতে ভালো একটা পরিকল্পনা হচ্ছে। এটা উৎসাহ দেখিয়েছেন, অনেকেই বলেছেন যে মানে অনেক পাবলিশারের সাথে কথা হয়েছে, তারা আগ্রহ দেখিয়েছেন, আমি কতটা করে উঠতে পারবো সেটাই। না নিশ্চয়ই, আপনি এতদূর অনেক কিছু নিয়ে ভাবছেন, আপনি কবিতা তো লেখেন, তার সাথে ভ্রমণ সাহিত্য লিখেছেন, অনেক অভিজ্ঞতা আপনার সঞ্চয় হয়েছে। এই যে আনটোল্ড স্টোরিটা, এটা খুব মানে একটু অন্যরকমই লাগলো, মানে অন্যরকম বার্তা হবে আশা করা যায়। তো আপনি এই প্রজন্মকে সাহিত্যের সম্পর্কে কি বার্তা দেবেন? আমি একটাই বলবো, যারা লিখতে চান বা যারা লিখতে চান না, দু ধরনেরই আছেন, প্রচুর পড়ুন, এটুকু আমি বলবো। কারণ আমাদের না পড়ার অভ্যাসটা খুব কমে গেছে, এবং আমরা খুব নিজেদের কাজ নিয়ে আমরা এতটাই ব্যস্ত থাকি বা এতটাই পড়ি, মানে কি বলবো, আত্মতৃপ্তিতে অনেক সময় ভুগি। মানে আমি জানি না, আমি সবাইকে বলছি না, দেখি আজকাল অনেকেরই, হয়তো কিছুটা হয়তো কখনো আমারও চলে এসেছি, জানি না। তো আমার মনে হয় আমাদের খুব পড়া দরকার, আমরা কিছুই পড়িনি এখন অবধি, মানে প্রচুর পড়লে আমার মনে হয় যে আমাদের। আর সাহিত্যের তোমার প্রথমে আমি আগে একটা কথা বলবো, সাহিত্য তো শুধু লেখা বা পাবলিশ হওয়া বই এটুকুর মতো না, সাহিত্য একটা মানবতার বার্তা পৌঁছে দেয়। আমার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এত হিংসা দেশ, এতই খুব মানুষ যারা সাহিত্য চর্চা বা সাহিত্য অনুরাগী হবেন ভবিষ্যৎ প্রজন্ম, আমার মনে হয় কিছুটা হলেও এই মানে এখন তো সেক্স ভায়োলেন্সের যুগ, এই জিনিসটা হয়তো কিছুটা হলেও প্রশমিত হতে পারে যদি আমি একটু বেশি পড়াশোনাটা করি, বই পড়ি। আমি বলবো যে মানে বই পড়তে, বেশি করে বই পড়তে, এটাই আমার বার্তা। খুব ভালো লাগলো শর্মিলাদির সাথে আমরা এতক্ষণ আলাপচারিতায় ছিলাম, একজন কবি, লেখক, সাহিত্যিক, সমাজের বিভিন্ন দিক নিয়ে, এবং সব থেকে বড় কথা ভ্রমণ। আর যেটা একটা খুব উল্লেখযোগ্য জিনিস আমার মনে হলো, সেটা সচরাচর অনেকে ভাবে না, অনেক বড় কোনো সেলিব্রিটি বা কোনো সেক্টরের সাথে যারা যুক্ত, তাদের কোনো না বলা কথাকে সংকলন করে পাঠকের সামনে উনি তুলে ধরতে চাইছেন। আরও অনেক লেখার আমরা অপেক্ষায় থাকবো, আরও ভালো কোনো প্রসঙ্গ নিয়ে দিদিকে আবার আমরা সাহিত্য মহলে পাবো। আজ এই পর্যন্তই।